আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক হোসেন তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জ্যামিতি অধ্যায়ের একটি সৃজনশীল সমস্যা নিয়ে হাজির হয়েছি। আমি বিশ্বাস করি আজ যদি তোমরা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো, তাহলে নিশ্চয়ই তোমরা জ্যামিতির একদম বেসিক থেকে শুরু করে সমস্ত কিছুই জানতে পারবে। তো চলো শুরু করা যাক। আমরা যখন জ্যামিতির কোনো বিষয় পড়ি অথবা বলি, তখন কিছু কিছু বিষয় গতানুগতিক একই রকম কথা বলে থাকি। যেমন কোনটা রেখা, কোনটা রশ্মি, আবার কোনটা রেখাংশ, সেটা না বুঝেই আমরা কিন্তু একই রকম কথা বারবার বলে থাকি। যেমন ধরো, আমি এখানে একটা চিত্র এঁকেছি, এটাকে আমরা কিন্তু রেখাই বলে থাকি। দেখো, বিতে আরো একটা চিত্র এঁকেছি, এটাকেও কিন্তু আমরা রেখা বলে থাকি। আবার সিতে একটা চিত্র এঁকেছি, এটাকেও আমরা রেখা বলে থাকি। আসলে এর ভিতরে কোনটা রেখা আর কোনটা রশ্মি আর কোনটা রেখাংশ, এটা নিয়ে আমরা একদম চিন্তা করি না, একদম ভাবি না। সাধারণত সবাই বলে থাকে, তাই আমরা বলে থাকি। কিন্তু না, এগুলো বলা যাবে না। এগুলো অবশ্যই নিখুঁতভাবে আমাদেরকে বলতে হবে। তাই আজকে আমি তোমাদেরকে এই বিষয়গুলো অত্যন্ত মনোযোগ সহকারে শোনাবো, এবং তোমরা আজকে বিষয়টা ভালো করে জানবে, বুঝবে এবং শিখবে, যাতে এগুলো নিয়ে ভবিষ্যতে তোমাদের কোনো সন্দেহ না থাকে। তাহলে আমি যে চিত্রগুলো দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো এবং আমার কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকো। দেখো, এখানে আমি একটা চিত্র এঁকেছি, এটা কিন্তু একটা রেখা। তো এই রেখাটা কিভাবে হলো বা এবার কিভাবে আসলো, বা এটাকে কেন রেখা বলবো, তার বিস্তারিত আলোচনা এখন আমি করছি। দেখো, রেখার সংজ্ঞা এখানে কি বলছে। রেখা হলো অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত একটি পথ। আমরা এতটুকুই কথা বলি এখন। রেখা হলো অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত একটি পথ। তাহলে কি অসংখ্য বিন্দু? দেখো, এর ভিতরে অসংখ্য বিন্দু ছিল, বিন্দু আছে, এ দেখো ফোঁটা ফোঁটা। এই বিন্দুগুলো সবগুলোই পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা পথ তৈরি করেছে। এখন এই পথটাকে যদি আমরা দুই প্রান্তে দুইটা অ্যারো চিহ্ন দিয়ে দিই, তাহলে আমরা এটাকে রেখা বলতে পারবো। তো দেখি, তাহলে এটা কিন্তু একটা দুই প্রান্তে, এই যে দুই মাথায় দুইটা অ্যারো চিহ্ন দিয়েছি, এটাকে আমরা এখন রেখা বলতে পারি। তাই এ পাশে আমি লিখলাম রেখা। আচ্ছা, তারপরের সঙ্গে আসি। যার দৈর্ঘ্য আছে, এটা কিন্তু দৈর্ঘ্য মাপা যাবে। এটা যদি আমরা স্কেল দিয়ে মাপতে চাই, তাহলে অবশ্যই কিন্তু এটা দৈর্ঘ্য মাপা যাবে। তারপরে কি আছে দেখো, কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। এখন এইটাকে যদি আমরা আড়াআড়ি মাপতে চাই, তাহলে কিন্তু মাপতে পারবো না, এমনকি এর উচ্চতাও নাই। তাহলে রেখার কিন্তু শুধুমাত্র এই এই যে লম্বা যতটুকু আছে, অর্থাৎ দৈর্ঘ্যটা মাপা যাবে, প্রস্থ মাপা যাবে না, প্রস্থ উচ্চতাও মাপা যাবে না। সুতরাং শুধুমাত্র দৈর্ঘ্য মাপা সম্ভব। এবার আমরা আরেকটু আসি।
যে এই যে অ্যারো দিয়েছি এবং দুই মাথায় দুইটা অ্যারো দিয়েছি, অ্যারো দিয়ে আমরা রেখা নির্দেশ করছি। এই অ্যারোটা কি? অ্যারোটা হচ্ছে এই যে রেখার এই প্রান্তে যে অ্যারোটা আছে, এটা কিন্তু সামনে অসীম ভাবে চলতে পারে। অসীম মানে কি? যার কোনো সীমা নেই, বাধা না পেলে চলতে থাকবে। এবার বাম প্রান্তে দেখো, এইখানে যে অ্যারোটা আমরা লাগিয়েছি, এটা কিন্তু বাম দিকে যদি কোথাও বাধা না পায় তাহলে কিন্তু ও চলতেই থাকবে। অর্থাৎ রেখা অসীম, দেখো এখানে লেখা আছে এই অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। তো আমরা একটু গোড়া থেকে আবার একটু সঙ্গে আসি। রেখা হলো অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত একটি পথ, ঠিক আছে, যার দৈর্ঘ্য আছে, হ্যাঁ আছে দৈর্ঘ্য, কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। দেখো এর প্রস্থ মাপা যাবে না, আর মাপা যাবে না, আবার উচ্চতাও কিন্তু মাপা যাবে না। সুতরাং এটাও সঠিক আছে। এবার আসি, রেখার নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু থাকে না। এই প্রান্ত বিন্দু এটা কি? প্রান্ত বিন্দু হচ্ছে, আমি দেখি এখানে এই যে চিত্রটা আছে, এই চিত্রে দেখো এইটা প্রান্ত বিন্দু, এটা প্রান্ত বিন্দু। প্রান্ত বিন্দু মানে কি? যা নির্দিষ্ট করা আছে, এর সামনের দিকে আগাবে না, এটা কখনো সামনের দিকে যাবে না, এটা কখনো পিছনের দিকে যাবে না, অর্থাৎ দুই প্রান্ত আটকানো আছে, এদের দুই দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এটাকে আমরা কি, এটাকে আমরা বলতে পারি এটা প্রান্ত বিন্দু, এটা প্রান্ত বিন্দু। প্রান্ত বিন্দু মানে কি? শেষ বিন্দু। প্রান্ত মানে কি? শেষ। এটা শেষ বিন্দু, এদিকে যাওয়ার সম্ভাবনা নাই, বামেও যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে আশা করি প্রান্ত বিন্দু বুঝাইতে পেরেছি। এবং এটি উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। এখন রেখার কিন্তু এ প্রান্তে একটা অ্যারো আছে, এ প্রান্তে একটা অ্যারো আছে, সুতরাং এরা কিন্তু অসীম, যার কোনো সীমা নেই। ডানেও চলতে থাকবে, অর্থাৎ সামনেও চলতে থাকবে অসীম ভাবে, আর বামেও অসীম ভাবে চলতে থাকবে। আশা করি তোমার রেখা সম্পর্কে বুঝতে পেরেছো। তাহলে এখানে আমাদের এই যে এ বি সি তিনটা চিত্র দিয়েছি, এই চিত্রের ভিতরে রেখা কিন্তু এইটাই, যার দুই প্রান্তে দুইটা অ্যারো আছে। আশা করি তোমরা রেখা জিনিসটা বুঝতে পেরেছো। দেখো, রশ্মি, তো রশ্মি কাকে বলে? যে রেখার একটি মাত্র প্রান্ত আছে তাকে রশ্মি বলে। এখন কথা হলো এই একটি মাত্র প্রান্ত এটা কি? এখানে দেখো একটা চিত্র আছে এ বি, এই এ বি এর
এই যে একটা সরল রেখার মতো একটা চিত্র আমি এঁকেছি, এর এক প্রান্তে কিন্তু অ্যারো আছে, এ প্রান্তে অ্যারো নাই, অর্থাৎ এই মাথায় অ্যারো নাই, আর যে মাথায় অ্যারো থাকবে না সেটাকে বলা হবে প্রান্ত। আরো একটি বলি, সেটা হলো যে প্রান্ত কিন্তু এখানেই শেষ, এটার কিন্তু এদিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এখানেই শেষ। আর যে প্রান্তে দেখো এই প্রান্তে অ্যারো আছে, অর্থাৎ এই মাথায় অ্যারো আছে, এই অ্যারো থাকা মানে এটা কিন্তু শেষ বিন্দু না, এটা কিন্তু সামনের দিকে আরো চলতে পারে অসীম ভাবে। তাহলে এই চিত্র থেকে আমরা এতটুকু বুঝলাম যে যে রেখার এক পাশে অ্যারো আছে আর একটা মাত্র প্রান্ত বিন্দু আছে, সেটাকে আমরা রশ্মি বলতে পারি। তো এখানে দেখো এ বি সির ভিতরে এই বি চিত্রটা হচ্ছে আমাদের রশ্মি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি আমরা আমাদের রেখা অংশে। তো রেখা অংশ কি? রেখাংশ হচ্ছে যে রেখার দুইটি প্রান্ত আছে তাকে রেখাংশ বলে। একদম সহজ ভাষায় বলতে পারি, যে রেখার দুইটি প্রান্ত আছে তাকে রেখাংশ বলে। অথবা রেখা না বলে যদি বলতে পারি যে পথের, এখানে রেখার পরিবর্তে আমরা পথেরও বলতে পারি, পথের, যে পথের দুইটি প্রান্ত আছে তাকে রেখাংশ বলে, এটাও বলা যাবে। তো যেমন দেখো এখানে এ বি একটা পথ বা রেখা যাই বলি না কেন, দেখো এখানে কোনো প্রান্তে অ্যারো নাই, অর্থাৎ এখানে যে এ বিটা আমরা অঙ্কন করেছি, এই যে প্রান্ত আছে, এই প্রান্ত এইটা যে এই যে মাথা আছে, এই মাথা কিন্তু এদিকে অ্যারো নাই বিধায় এদিকে কিন্তু বাম দিকে যেতে পারবে না, এখানেই তার শেষ। তেমনি এইখানে দেখো আর একটা মাথা আছে, এই মাথার দেখো এটা কিন্তু অ্যারো নাই এখানে, এটা এখানে শেষ, এটা কখনো সামনের দিকে চলতে পারবে না, এখানে তো ব্রেক। সুতরাং এই চিত্র দ্বারা আমরা বলতে পারি এটা একটা রেখা অংশ। অর্থাৎ রেখা অংশ এই প্রান্ত দুইটা প্রান্ত আছে, তো যে পথের বা যে রেখার দুই প্রান্ত থাকবে তাকে বলা হয় রেখা অংশ, আর যার একটি মাত্র প্রান্ত থাকবে তাকে বলা হবে রশ্মি, আর যার কোনো প্রান্ত নেই সেটাকে বলা হবে রেখা। আশা করি এই যে রেখা, রশ্মি এবং রেখা অংশ তিনটা জিনিস আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে এই যে তিনটা চিত্র এখানে এঁকেছিলাম, এর ভিতরে এটা কি? এটা হচ্ছে রেখা অংশ। এখন আমি আর একটা উদাহরণ দিয়ে তোমাদের একসঙ্গে সবগুলোকে বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করো। দেখো এখানে আমি একটা চিত্র অঙ্কন করছি, এই এখন এই যেটা দিলাম এটা কিন্তু রেখা হয়ে গেছে, কারণ এর কোনো প্রান্ত বিন্দু নাই, এটাও চলমান, এটাও চলমান, সুতরাং এটা হচ্ছে রেখা। এইবার যদি আমি এখান থেকে কেটে দেই, এই আমি একটু চিহ্নিত করি তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হয়ে যাবে। সেটা হলো যে এখানে আমি এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এখানে ডি দিলাম। দেখো এখানে এই এ এবং বি, এই যে দুইটার কথা আমি বললাম, এ বি, এই দুইটার ভিতরে দেখো এর এখানে প্রান্ত আছে, এখানে প্রান্ত নাই। সুতরাং যেহেতু এইটার প্রান্ত একটা আছে, সুতরাং এ বি কে আমরা বলতে পারি রশ্মি। দেখো রশ্মি বলতে পারি, একটা মতো প্রান্ত আছে বলে। এখন যদি আমরা বিসি তে যাই, এই বিসির ভিতরে দেখো বি এবং সি দুই দুই মাথায় কিন্তু প্রান্ত আছে, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, অর্থাৎ রশ্মি মানে অ্যারো নাই বিধায় এটা প্রান্ত বলা যেতে পারে। আচ্ছা, এরপরে আসি আমরা সিডিতে। তো সিডি কি আছে? সিডির কিন্তু একটা প্রান্ত আছে আর একটা কিন্তু অ্যারো আছে। তো যেহেতু একটা প্রান্ত আছে তাহলে রশ্মি, এই এবির কিন্তু একটা প্রান্ত ছিল, সুতরাং এটা কিন্তু রশ্মি। আর বিসি, বিসির দুটো প্রান্ত আছে, সুতরাং দুইটা প্রান্ত মানে কি? এটা কিন্তু রেখা অংশ। তাহলে এখান থেকে এটুক হচ্ছে আপনার রশ্মি বলতে পারি,
এখান থেকে এইটুকু রশ্মি বলতে পারি, আর এটাকে বলতে পারি রেখা অংশ, আর টোটাল এ থেকে বি এই টোটালটাকে বলতে পারি একটা রেখা। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা আসি আমাদের খ দাগের সমাধানে। তো খ দাগের সমাধানে কি বলছে? এখানে বলছে রেখাংশ তিনটি দ্বারা একটি ত্রিভুজ অঙ্কন করো এবং অঙ্কনের বিবরণ দাও। তো রেখাংশ তিনটি, তো এই রেখাংশ তিনটি কি দেওয়া আছে দেখো উদ্দীপকে। আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যে এ সমান 6 সেন্টিমিটার এবং বি সমান ছিল 5 সেন্টিমিটার এবং সি সমান ছিল 4 সেন্টিমিটার। তাহলে এই যে তিনটা রশ্মির মাপ কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। এই তিনটা আমরা এখন মেপে মেপে অঙ্কন করে নিই। তো দেখো এখানে আমাদের সেন্টিমিটার স্কেল হচ্ছে এই উপরে হচ্ছে আমাদের এই সেন্টিমিটার স্কেল। তাহলে প্রথমে আমরা এই তিনটা রেখাংশ এঁকে নেই। একটা হচ্ছে প্রথমে এ সমান হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে আমরা এটাকে 6 সেন্টিমিটার অঙ্কন করে নেই। দেখো এখান থেকে লেখা আছে এই ছোট তোমাদের স্কেলের যে এক প্রান্তে দেখবা এক পাশে দেখবা ছোট ছোট কিছু ঘর আছে, এগুলো হচ্ছে সেন্টিমিটার। তো আমি এখানে এই যে 0 থেকে শুরু করে 6 পর্যন্ত নিয়েছি, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তো এটার নাম কি ছিল? এ। তাহলে এটার নাম দিলাম এ, এটা লিখলাম 6 সেন্টিমিটার। এবার বি দেখো, বি চিত্রে আছে 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার আবার একটা এঁকে নেই। 0 থেকে 5 পর্যন্ত নিব আমরা, ব্যাস। এটা নাম দিব আমরা বি। বি মানে কত? 5 সেন্টিমিটার। তো লিখলাম 5 সেন্টিমিটার। এবার দেখো সি এর মাপ ছিল 4 সেন্টিমিটার। তাহলে সি আরো একটা নিয়ে নিই। এখান থেকে সোজা 4 পর্যন্ত আমরা নিব, এই এটা নাম দিব সি। তো সি হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে উদ্দীপকে আমাদের তিনটা মাপ দেওয়া ছিল, একটা হচ্ছে এ 6 সেন্টিমিটার, বি হচ্ছে 5 সেন্টিমিটার এবং সি হচ্ছে 4 সেন্টিমিটার। এখন এই তিনটা কিন্তু আমরা এখানে এঁকে নিয়েছি, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি। এখন এই তিনটা রেখা অংশ দিয়ে, হ্যাঁ এগুলো কিন্তু আমি আবার একটু বলি, যেহেতু এই যে এটা রয়েছে এ, এটা কিন্তু দুই প্রান্ত আছে, সুতরাং এটা রেখা অংশ। বিরও কিন্তু দুইটা প্রান্ত আছে, এটাও কিন্তু রেখা অংশ। আর সি এর কিন্তু দুইটা প্রান্ত আছে, সুতরাং এটা হচ্ছে রেখা অংশ। আমরা আগে এই কোয়াড্রাকে শিখেছি যে দুইটা প্রান্ত থাকলেই কিন্তু সেটা রেখা অংশ হয়। এখন এই তিনটা রেখা অংশকে কাজে লাগিয়ে আমরা এখন একটা ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আমরা কিভাবে ত্রিভুজটা আঁকতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিই, তোমরা একটু খেয়াল করো। একটু খেয়াল করলে তোমরা খুব সহজে পারবে ইনশাল্লাহ। তো আমি প্রথমে কি করব, আমি যে কোনো মাপের, যে কোনো পরিমাপের, আমাকে নির্দিষ্ট কোনো মাপ নিতে হবে না, অন্তত পক্ষে আমি এমন ভাবে রেখাটা নেব, এখানে একটা রেখা অংশ নিব, সরি রেখা না রেখা অংশ নিব। এটা কিন্তু আমি আহ মানে একেবারে আন্দাজে নিয়েছি, এটা কোনো পরিমাপ করা লাগবে না। হ্যাঁ এতটুকুই খেয়াল করতে হবে, সেটা হলো আমার এই যে তিনটা এখানে রেখা অংশ দেওয়া আছে, এর ভিতরে সব থেকে বড় কোনটা? এটা আছে এ 6 সেন্টিমিটার। তো অবশ্যই এই যে রেখা অংশটা আমরা প্রথমেই নিব, এটা কিন্তু অবশ্যই এই 6 এর চেয়ে একটু বড় সাইজ নিতে হবে। এর থেকে ছোট নিলে কিন্তু আমাদের অঙ্কন সম্পন্ন হবে না। হতে পারে, কিন্তু আমরা এই ঝামেলায় যাব না। আমরা সবসময় কি করব, যে চেষ্টা করব যে এখানে তিনটা রেখা অংশ দেওয়া আছে, এই তিনটা রেখা অংশের মধ্যে সব থেকে বড় যেটা আছে আমরা তার থেকে একটু এটা বড় করে নেব। অর্থাৎ 6 থেকে বড় আমরা 7 নিতে পারি, 8 সেন্টিমিটার নিতে পারি, 9 সেন্টিমিটার নিতে পারি, 10 সেন্টিমিটার নিতে পারি।
কিন্তু সাধারণত এই যে সব থেকে বড় যেটা আছে এটার থেকে আমরা ছোট নিব না, নিলেও সমস্যা নাই কিন্তু আমরা নিব না আর কি। এইভাবে আমরা করার চেষ্টা করব। তাহলে প্রথম যে রেখা অংশটা আমরা নিয়েছি এটার নাম দিচ্ছি আমি বি ডি। এখন অনেকে বলতে পারে স্যার এখানে বিডি কেন নিব, আমি তো বি সি নিতে পারতাম, এ বি নিতে পারতাম, বা বিই নিতে পারতাম, তাহলে কেন এখানে বিডি নিলাম? আমরা জানি এখানে আমাদের অঙ্কন করতে হবে, দেখো এখানে স্পষ্ট বলছে যে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, ত্রিভুজ। তো ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাদের কয়টা অক্ষর লাগে? আমরা যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, সে আমি বোঝানোর জন্য বলছি, একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তো এর তিনটা কিন্তু কর্ণ আছে, কোণা আছে। একটাকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি, আর একটা বি দিয়ে প্রকাশ করতে পারি, আর একটা হচ্ছে সি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাদের কমপক্ষে এ বি সি এই তিনটা অক্ষর কিন্তু লেগেছে। তো যেহেতু আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে, তাহলে তিনটা এ বি সি তিনটা অক্ষর কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। সুতরাং আমরা এখানে বি এখানে ডি নিয়েছি কেন? যে এই তিনটার পরে যে ইংরেজি বর্ণটা আছে সেটাকে আমরা লিখবো। তো এখানে তিনটা এ বি সি আছে, তাহলে সি এর পরে কি আছে? ডি, আমরা এখানে ডি নেব। তদ্রূপ যদি কখনো চতুর্ভুজ আঁকতে বলে, তাহলে মনে করো এখানে আমি একটা চতুর্ভুজ এঁকে নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এই যে একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, এই চতুর্ভুজের কিন্তু একটা এ ধরবো, একটা বি ধরবো, একটা সি ধরবো, একটা ডি ধরবো। তাহলে এইখানে চতুর্ভুজ অঙ্কন করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু চারটা বর্ণ লেগেছে, এ বি সি ডি। তাহলে এক্ষেত্রে এই চতুর্ভুজ অঙ্কন করার ক্ষেত্রে আমরা তখন প্রথমে যে রেখা অংশটা নিব তার নাম কি দেব? অবশ্যই যদি চতুর্ভুজ আঁকতে হয় তাহলে এ বি সি ডি এই চারটা বর্ণের পরে যে বর্ণটা আসবে সেটা আমরা এখানে লিখব। তখন লিখব কি? বি ই, কারণ ডি এর পরে ই থাকে। আশা করি আমার সকল ছাত্রছাত্রী ভালোভাবে বুঝতে পেরেছে। চলো আমরা ত্রিভুজটা অঙ্কন করে ফেলি। তো প্রথমে একটা বি ডি একটা রেখা অংশ নিয়েছি। এই রেখা অংশ থেকে আমরা এখানে এ বাহু সমান করে, এখানে এ বাহু যা আছে এইটার পরিমাপ করে আমরা এখান থেকে একটা অংশ কেটে নেব। একটা বিষয় খেয়াল করো, অঙ্কনের ক্ষেত্রে অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে, কিন্তু আমি যদি এখানে পেন্সিল ব্যবহার করি তাহলে এই যে সূক্ষ্ম পেন্সিলের দাগ তোমরা এই ক্যামেরায় দেখতে পাবে না। এই জন্য আমি মার্কার ব্যবহার করেছি। তো মার্কার ব্যবহার করে কিভাবে অঙ্কন করতে হয় আমরা একটু খেয়াল করি। তো অঙ্কন করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই এই যে চিত্রে দেখছো আমার হাতে একটা যন্ত্র আছে, এটার নাম হচ্ছে পেন্সিল কম্পাস, কিন্তু আজকে আমরা যেহেতু মার্কারে ব্যবহার করেছি এটার নাম দিব মার্কার কম্পাস। হ্যাঁ, তাহলে এবার দেখি কিভাবে অঙ্কন করা যায়, একটু খেয়াল করো। প্রথমে আমরা এই যে এ রেখাংশটা আছে, এই রেখাংশের এক প্রান্তে কাটা কম্পাসের এক প্রান্ত রাখবো এবং এটাকে 6 সেন্টিমিটার মাপটা এইভাবে নিব। তারপরে দেখো সবাই, এই যে এক প্রান্ত কিন্তু আমি কাটা বসিয়েছি, আর এক প্রান্তে আমি আমার মার্কারের মার্কারটাকে মিশাই নিয়েছি। দেখো এই যে আমরা মাপটা নিয়েছি, এই মাপটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এই 6 সেন্টিমিটারকে আমরা এখানে কাটাটাকে আমরা বিতে বসাবো। বিতে বসিয়ে এখান থেকে একটা অংশ আমরা কেটে নিব। দেখো এই একটা অংশ কেটে নিয়েছি, এবং এই যে অংশটা কেটে নিয়েছি এটা কিন্তু ঠিক এই যে এ রেখা অংশ ছিল 6 সেন্টিমিটার, সেই সমান করে কেটেছি। সুতরাং এখানে আমরা লিখে দেব ছোট হাতের এ এর মাপ নিয়েছি এবং 6 সেন্টিমিটার, এটা আমরা এখানে স্পষ্ট করে লিখে দেব। তাহলে এর মাপ কিন্তু আমরা এখানে নিয়ে ফেলেছি। এবার আমরা বি এর মাপটা নেব। তাহলে বি এর মাপটা নেওয়ার ক্ষেত্রে দেখো কাটাটাকে আমি বি এর এক প্রান্তে বসিয়েছি এবং
এই যে রেখা অংশের মাপে আমরা এই আমাদের মার্কারটা সেট করে নিই। দেখো এটা কিন্তু সেট করা হয়ে গেছে সামান্য, হ্যাঁ। দেখো ঠিক এই মাপে একটা মাপ নিব, নিয়ে এখান থেকে এখানে বসিয়ে ঠিক আগের মতো বিতে, এই যে বি প্রান্ত আছে এখানে আমরা কাঁটাটাকে বসাবো। বসানোর পরে এই বিডি এর উপরের দিকে একটা অংশ কেটে নিব। এটাকে বলা হয়, এই যে ছোট্ট যে দাগটা আমি দিয়েছি, এই যে এটা কিন্তু সোজা নয় বা সরল নয়, এটা কিন্তু হালকা বাঁকা আছে। এটাকে বলা হয় বৃত্তচাপ। এটাকে বলা হয়, এই যেটা আমরা এঁকেছি এটাকে বলা হয় বৃত্তচাপ। মনে রাখবে সবাই। তো এই যে মাপটা আমরা নিয়েছি এটা কিন্তু এই বি বাহুর সমান করে, সরি, বি রেখা অংশের সমান করে আমরা এটা নিয়েছি। এবার আমরা এই সি রেখা অংশের মাপ নেব। কিভাবে সেটা, এই সি এর এক প্রান্তে আমরা কাঁটাটাকে বসিয়ে দিয়েছি, দেখো। এবং এখান থেকে ভালো করে বসিয়ে এবার সি এর অপর যে প্রান্ত আছে সেখানে আমরা এই মার্কারটা সেট করে নেই। দেখো মার্কারটা একটু ছোট করে নেবা, নিয়ে এটাকে বসিয়ে দেবা। দেখো এই মাপটা নিয়েছি। এবং এই মাপটা নিয়ে এবার আমরা এই যে প্রান্ত যেখানে প্রথমে আমরা 6 সেন্টিমিটার যে মাপটা নিয়েছিলাম এটার নাম এখন দিব, যেখানে আমরা এখানে বৃত্তচাপ এঁকেছিলাম এটার নাম দিব সি। এখন এই যে সি রেখাংশের সমান যে মাপটা আমরা নিয়েছি এই আমাদের কম্পাসে, এই কাঁটাটা কিন্তু আমরা সিতে বসাবো। দেখো আমি বসিয়ে দিচ্ছি, এই সিতে বসিয়ে দিয়েছি, ভালো করে খেয়াল করো, এই সিতে বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে ঘুরিয়ে আমরা দ্বিতীয়বারে বা দ্বিতীয় নাম্বারে যে বৃত্তচাপটা এঁকেছিলাম তার উপরে আরো একটা বৃত্তচাপ আঁকাবো, দেখো। এবং এই যে বৃত্তচাপটা আমরা এঁকেছি এখন, এই বৃত্তচাপটা কিন্তু এই সি এর সমান করে নিয়েছি। এবার এই যে দুইটা বৃত্তচাপ দেখো এক জায়গায় মিলিত হয়েছে, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই, এরা যেখানে মাঝখানে মিলিত হয়েছে এটার নাম দিব এ। এবার আমরা কি করব, এবার আমরা স্কেল দিয়ে এই যে এ আর বি এটা যোগ করে দিব, এবং এ এবং সি যোগ করে দিব। ব্যাস আমাদের যোগ করা হয়ে গেল। এখন আমরা একটু লিখে ফেলি যে কোন রেখাংশটার মাপ কত। তো প্রথমে যে রেখাংশটা আমরা নিয়েছিলাম এ এর সমান করে, এখানে ছিল এ মানে 6 সেন্টিমিটার, দেখো এ সমান 6 সেন্টিমিটার। পরবর্তীতে যে মাপটা আমরা নিয়েছিলাম এটা কিন্তু বি এর সমান। তো বি এর সমান মানে কি 5 সেন্টিমিটার, তাহলে এখানে লিখলাম 5 সেন্টিমিটার। এবার আমরা সর্বশেষে যে বাহুটার মাপ নিয়েছিলাম সেটা কিন্তু সি এর মাপে, এই সি রেখাংশের সমান। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে সি, তাহলে এটাকে আমরা লিখব, এটা কিন্তু বি ছিল, আমরা এখানে বি সমান লিখলাম, আর এটা লিখলাম সি সমান হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো এই যে তিনটা রেখা অংশে সমান করে তিনটা রেখা অংশে এখানে দিয়েছি, দিয়ে দেখো একটা ত্রিভুজ আমরা অঙ্কন করতে পেরেছি, এবং এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। এখন একটা বিষয়, এই অঙ্কনটা কিন্তু আমরা শিখলাম, কিন্তু এখানে কিছু লেখার বিষয় আছে। তো লেখার বিষয়গুলো কি সেগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো। এবার আমাদের ত্রিভুজটা আঁকতে গেলে অঙ্কন শেষে আমাদের কিছু লেখার বিষয় আছে। তো প্রথমে দেখো একটা বিষয় লিখতে হবে, সেটা হলো সাধারণ নির্বাচন। তো সাধারণ নির্বাচনটা কি, কোনো টেনশন করার দরকার নাই, আমাদের প্রশ্নে যেটা থাকবে আমরা সেটাই লিখে দেব সাধারণ নির্বাচনে।
তবে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে কিন্তু লেখা আছে সাধারণ নির্বাচন, এখানে যেন নির্বাচন খাটিও না, এখানে বয়ের যেন আকার দিও না, বয়ের আকার দিলে কিন্তু নির্বাচন হয়ে যাবে, নির্বাচন। সুতরাং এখানে অবশ্যই বিষয়টা খেয়াল করো, এখানে নির্বাচন কিন্তু হবে। এটা জাস্ট শুধুমাত্র আমাদের প্রশ্নে যেটা থাকবে সেটা আমরা লিখে দেব। এবার একটা বিষয় হচ্ছে বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচনটা কি? বিশেষ নির্বাচন হচ্ছে এই যে ত্রিভুজটা আঁকতে হবে এবং সেই ত্রিভুজে যে তিনটা বাহু দেওয়া থাকবে সেই বাহুগুলো এখানে উল্লেখ করতে হবে। যেমন এখানে প্রথমে একটা বাহু দেওয়া ছিল এ, তার পরিমাপ ছিল 6 সেন্টিমিটার, বি ছিল 5 সেন্টিমিটার এবং সি ছিল 4 সেন্টিমিটার। তো সেই কথাগুলো এখানে স্পষ্ট লিখতে হবে যে ত্রিভুজের তিনটা রেখা অংশ এ সমান 6 সেন্টিমিটার, বি সমান 5 সেন্টিমিটার এবং সি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এই যে ত্রিভুজের যে প্রত্যেকটা রেখা অংশের পরিমাপ দেওয়া আছে এটা উল্লেখ করতে হবে আমাদের এই বিশেষ নির্বাচনে। এবার আমরা আসি যে এই ত্রিভুজটা আমরা কিভাবে অঙ্কন করলাম। এখানে দেখো প্রশ্নে আছে যে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কন আমরা করে ফেলেছি। দেখো এখন বলছে অঙ্কনের বিবরণ দাও। তো বিবরণ, অঙ্কনের বিবরণ দাও তার মানে কি? মানে হচ্ছে এই ত্রিভুজটা আমরা যে সিস্টেমে বা ধারাবাহিকভাবে যেভাবে অঙ্কন করেছি সেই বিষয়টা আমাদেরকে এখানে বুঝিয়ে দিতে হবে এবং এই বিষয়টা হচ্ছে অঙ্কনের বিবরণ। তো চলো আমরা অঙ্কনের বিবরণটা করে ফেলি। কিভাবে এঁকেছি, কিভাবে এঁকেছি সেটা আমি একটু আগে তোমাদেরকে মুখে বলেছি, কিন্তু মুখে বললে তো হবে না, এটাকে আমাদের লিখে দিতে হবে। তো আমি লিখে নেই অঙ্কনের বিবরণ। এবার আমরা দেখো অঙ্কনের বিবরণটা কিভাবে করেছি। অঙ্কনের বিবরণ শুরুতে বিডি একটি রেখা অংশ নেই। তো প্রথমে কিন্তু আমি বিডি একটি রেখা অংশ নিয়েছিলাম, সেটা কিন্তু এখানে লিখে ফেলেছি, বিডি একটি রেখা অংশ নেই। এবার কি করেছিলাম, বিডি এর বি কে কেন্দ্র করে, অর্থাৎ বিডি যে রেখাংশ নিয়েছিলাম তার বি কে কেন্দ্র করে, দেখো এখানে আছে বি কে কেন্দ্র করে এ সমান 6 সেন্টিমিটার, এই যে এ ছিল এর সমান করে এই যে 6 সেন্টিমিটার একটা রেখাংশের মাপ এখানে নিয়েছিলাম। তো কি লিখলাম এখানে, যে বি কে কেন্দ্র করে এ সমান 6 সেন্টিমিটার রেখাংশের সমান করে বিডি এর একই পাশে একটি বৃত্তচাপ আঁকি। তো বিডি এর একই পাশে একটা বৃত্তচাপ এঁকেছিলাম, এখানে আছে স্পষ্ট দেওয়া আছে। আচ্ছা, এরপরে আবার সি কে কেন্দ্র করে, অর্থাৎ এবারে সি কে কেন্দ্র করে দেখো আমি এখান থেকে আর একটা বৃত্তচাপ নিয়েছিলাম, সেটা কিসের সমান করে, সি কে কেন্দ্র করে ওই একই পাশে আরো একটি বৃত্তচাপ এখানে ভুলে গেছে, এখানে হচ্ছে পাশে ওই যে কিসের সমান, এটা কিসের সমান নিয়েছিলাম, এটা নিয়েছিলাম আমরা সি এর সমান। তাহলে কি লিখি, একই পাশে সি সমান 4 সেন্টিমিটার লিখতে হবে এখানে। একই সমান বিডি এর একই পাশে, এখানে একটু ভুল হয়ে গেছে আমাদের, বিডি এর একই পাশে বি সমান, এই যে বি সমান নিয়েছিলাম 5 সেন্টিমিটার, এখানে লিখবে বি সমান 5 সেন্টিমিটার একটি বৃত্তচাপ আঁকি। আবার সি কে কেন্দ্র করে ওই একই পাশে, এবার সি কে কেন্দ্র করে আমরা একই পাশে সি সমান একটা 4 সেন্টিমিটার নিয়েছিলাম, তাহলে এখানে লিখবো সি সমান 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। আর একটি বৃত্তচাপ আঁকি, ওই বৃত্তচাপ দুইটি পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে, বা এখানে আমরা লিখতে পারতাম ছেদ করেছে, এখানে ছেদ লিখলেও হবে, মিলিত হয়েছে এটা লিখলে হবে, হয় এটা লিখবো না এটা লিখবো। এবার এ বি ও সি ডি যোগ করি। এবার দেখো এখান থেকে এ বি যোগ করেছিলাম এবং এই এসি যোগ করেছিলাম, সরি এখানে এসি হবে, এসি যোগ করি। তাহলে এই যোগ করার পরে দেখো এখানে একটা এ বি সি একটা ত্রিভুজ অঙ্কিত হয়েছে। তাহলে আমরা কি লিখলাম, তাহলে এ বি সি
আর এই যে আগে একটা চিহ্ন আছে, এই চিহ্নের নাম হচ্ছে ত্রিভুজ। আমি এখানে লিখে দিচ্ছি, এটাকে আমরা বলি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজই হলো অঙ্কিত ত্রিভুজ। বিষয়টা আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি। তবে এখানে একটু ভুল হয়েছিল, যে একই পাশে এখানে বি সমান 5 সেন্টিমিটার হবে এবং এখানে হবে, আচ্ছা এটা আমি ক্লিয়ার করে নিচে লিখে দিই, এখানে হবে সি সমান 4 সেন্টিমিটার। এতে ইংরেজিতে সি সেন্টিমিটার লিখে দিলাম। তোমরা বিষয়টা এখানে ঠিক করে নিও, এটা পাস করে দিও অথবা শর্ট নিয়ে তোমরা খাতায় লিখে ফেলবে, তাহলে পরবর্তীতে আর সমস্যা হবে না। তো দেখো আমরা খ দাগের এমনি একটা সমস্যা সমাধান করে ফেলেছি। একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছিল, আমরা অঙ্কন করে ফেলেছি। এবার আমরা যাচ্ছি আমাদের গ দাগে। এখানে আমাদের বলছে যে গ দাগে বলছে যে বি এর সমান রেখাংশ দ্বারা একটি বর্গক্ষেত্র অঙ্কন করো এবং তার ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই বি এর সমান সরি বি এর সমান, তো বি এর সমান মানে কি? দেখো এখানে বি এর একটা মাপ দেওয়া ছিল 5 সেন্টিমিটার। তাহলে এই 5 সেন্টিমিটার একটা রেখাংশ নিয়ে আমাদেরকে একটা বর্গক্ষেত্র নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের একই কাজ, ঠিক আগের মতো কোনো ত্রিভুজ অথবা চতুর্ভুজ অথবা বর্গক্ষেত্র বা যাই আঁকতে বলুক না কেন, সাধারণত আমরা একটা সরল রেখা, একটা রেখাংশ নিয়ে থাকি। আমি ঠিক আগে যেমন নিয়েছিলাম এখানে বিডি একটা রেখাংশ নিয়েছিলাম, তেমনি এখানে একটা রেখাংশ আমাদেরকে নিতে হবে। তো সেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিই, তোমরা খেয়াল করো। প্রথমে আমি একটা যে কোনো একটা রেখাংশ এখানে নিয়ে নিচ্ছি। এই রেখাংশটা আমি এমন ভাবে নিব বা এমন দৈর্ঘ্য নিব যাতে আমাদের বি সমান 5 সেন্টিমিটার থেকে একটু বড় হয়। তো আমার মনে হয় আর একটু লম্বা নিলে বেশি ভালো হয়। একটু বেশি করে নিলাম, এটার নাম দিলাম আমি বি। আমি আগেই বলেছি যদি চতুর্ভুজ আঁকতে হয় সেক্ষেত্রে আমাদের এ বি সি ডি এই চারটা বর্ণের পরে যে বর্ণ আসবে আমরা সেটা এখানে লিখে নেব। তো যেহেতু আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করছি, তো বর্গক্ষেত্র কাকে বলে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। বর্গক্ষেত্র হলো, আমি এখানে একটু বুঝিয়ে দিই, যে আহ একটা বাহু নিলাম, একটা যে কোনো একটা বাহু, এখানে আরো একটা নিলাম, এখানে আরো একটা নিলাম, এখানে আরো একটা নিলাম। এখানে দেখো এই যে বর্গক্ষেত্র অঙ্কনের ক্ষেত্রে আমাদের যে যে চারটা বাহু নিয়েছি, চারটা বাহু একই রকম লম্বা, এদের দৈর্ঘ্য একই রকম। এটা যে মাপ আছে এটারও সেই মাপ হতে হবে, এটারও সেই মাপ হতে হবে, এটারও সেই মাপ হতে হবে। যদি আমরা এমনটা করতাম যে এই দিলাম একটা লম্বা করে দিলাম, এই দুইটা, এই এই যে দেখো এইটা এই বাহুটা এবং এই বাহুটা সমান আছে, আবার এই বাহুটা সমান আছে, অর্থাৎ এর সঙ্গে কিন্তু এটার মিল নাই। আর যেহেতু এটার সাথে মিল নাই, তাহলে এটাকে কিন্তু কখনো বর্গক্ষেত্র বলা যাবে না। এই বর্গক্ষেত্র অঙ্কন করতে হলে অবশ্যই আমাদেরকে যে চতুর্ভুজটা অঙ্কন করব এর চারটা বাহু কিন্তু একই রকম হতে হবে। দেখো এইটা 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 সবগুলো একই রকম হতে হবে। আমার মনে হয় এটা একটু একটু খাটো হয়ে গেছে, এরকম হলে সব থেকে ভালো হতো। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটা বাহু একই রকম হতে হবে এবং এদের কোণগুলো কিন্তু সমকোণ হতে হবে। এই সমকোণ সম্পর্কে আমি গত ক্লাসে তোমাদেরকে ভালো করে বুঝিয়েছিলাম, যে আমাদের ঘরের কোণাগুলো যেমন ছিল, বা চেয়ার টেবিল বা হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ডের যে কোণাগুলো ছিল সবগুলো কিন্তু সমকোণ ছিল বা 90 ডিগ্রি ছিল। তো এখানে বর্গক্ষেত্র অঙ্কন করতে হলে অবশ্যই কিন্তু এদের প্রত্যেকটা কোণ সমকোণ অথবা 90 ডিগ্রি থাকতে হবে। বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখতে হবে। খবরদার এখানে কোণগুলো 90 ডিগ্রি বা সমকোণ না হলে কিন্তু কখনোই বর্গক্ষেত্র অঙ্কন করা সম্ভব নয়। এক্ষেত্রে চারটা বাহু একই রকম হতে হবে। তো আমরা এখানে দেখো
বলছে যে বি এর সমান রেখাংশ দ্বারা একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তো বি মানে কি, এখানে দেখো 5 সেন্টিমিটার ছিল, এই যে 5 সেন্টিমিটার ছিল, বি সমান দেখো 5 সেন্টিমিটার ছিল, এই 5 সেন্টিমিটারের সমান করে এখানে একটা বর্গ আমাদের আঁকতে হবে। তো আমরা চলো অঙ্কনটা করে ফেলি। তো প্রথমে আমরা আরেকটা কথা বলি, এই যে বর্গক্ষেত্র আমরা অঙ্কন করেছিলাম, এই বর্গক্ষেত্রে আমরা অন্যভাবে তুলনা করতে পারি। যেমন আমাদের অনেকের বাসায় কিন্তু ক্যারাম বোর্ড রয়েছে। তো ক্যারাম বোর্ডের যে দেখো এই একটা 4 কোণা 4টা ঘর থাকে, যে ঘরের ভিতরে গুটিগুলো যায়। তো এই ক্যারাম বোর্ড কিন্তু বর্গক্ষেত্রে একটা উদাহরণ, বেস্ট উদাহরণ। তাছাড়া তোমরা অনেকে লুডো খেলে থাকো, এই লুডোর যে কোডগুলো আছে এগুলো কিন্তু বর্গক্ষেত্রের সমান। অনেকে দাবা খেলে থাকে, এটাও কিন্তু বর্গক্ষেত্রের সমান। অর্থাৎ এই 4টা বাহু কিন্তু একই রকম হবে। এখন একটা ক্যারাম বোর্ডের এই যে 4টা পাশ রয়েছে, এই 4টা পাশ যদি খাটো লম্বা হয় তাহলে কিন্তু প্লেয়াররা কেউ খেলবে, কেউ খেলতে চাইবে না। অর্থাৎ 4টা বাহু একই রকম হইতে হবে, তবেই কিন্তু সেটা বর্গক্ষেত্র সম্ভব। তো ঠিক আছে, এবার চলো আমরা অঙ্কন করি। তো প্রথমে আমরা বি এর মাপটা নিয়ে নিই এখান থেকে। এই যে বি বাহুটা ছিল, তার দেখো এখানে বি এর মাপটা আমি নিয়ে নিচ্ছি। এই যে 5 সেন্টিমিটার ছিল, মাপ নিলাম। এবার তার আগে একটা কাজ করি আমরা, এখানে এই যে বি এবং ই নিয়েছিলাম, কেন ই নিয়েছি এটা আমি একটু আগে বলেছি, যে বর্গক্ষেত্র আঁকতে গেলে আমাদেরকে অবশ্যই এ বি সি ডি 4টা অক্ষরের পরে যে অক্ষরটা আসবে সেটা এখানে লিখতে হবে। তো 5 নম্বর অক্ষর হচ্ছে ই, এখানে লিখে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই বি বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে। তো লম্বটা কিভাবে আঁকতে হয় সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই। প্রথমে এই বি বিন্দুতে আমরা কাটাকে বসাবো, একটু শক্ত করে বসিয়ে দেবো, এবং এটা যে কোনো মাপ নিয়ে আমরা কিভাবে কি করি তোমরা একটু খেয়াল করো। এটা কিন্তু অত্যন্ত সহজ, আবার তোমাদের কাছে একটু কঠিন মনে হবে, কারণ সর্বপ্রথম তোমাদেরকে শেখাচ্ছি, তো এই জন্য একটু কঠিন মনে হবে। খেয়াল করো, প্রথমে বি বিন্দুতে এই কাঁটাটাকে বসাবো ভালো করে। বসানোর পরে এখান থেকে একটু বেশি করে একটা বড় বৃত্তচাপ অঙ্কন করব। দেখো এই, এবার এই যেখানে এই যে মিলছে যেখানে, এখানে আবার বসাবো। বসিয়ে এখানে আমরা আরো একটা বৃত্তচাপ অঙ্কন করেছি দেখো। এবার নতুন যে বৃত্তচাপটা অঙ্কন করেছি সেখানে আবার আমরা এই কাটাকে বসাবো। এবার আরো একটা মাপ নিব, এবং এই একই মাপে আরো একটা এখানে নিব, এবং একই মাপ দিয়ে এখান থেকে আমরা আরো একটা মাপ নিব। দেখো মোট কয়বার মাপ নিয়েছি আমরা, এখান থেকে এ একবার নিয়েছি, এখান থেকে এ একবার নিয়েছি, এখান থেকে এ আরেকবার নিয়েছি, এখান থেকে এই উপরে আরেকবার নিয়েছি, এখান থেকে আরো একবার নিয়েছি। এখন এই যে কয়েকবার ধাপে ধাপে যে মাপগুলো আমরা নিয়েছি, দেখো এখানে কতগুলো আহ বৃত্তচাপ ছেদ করেছে। এক জায়গায় ছেদ করেছে, এখানে একটা জায়গায় ছেদ করছে, একটা জায়গায় ছেদ করছে, একটা জায়গায় ছেদ করছে। এখন ওইটা আমাদের দেখার বিষয় না, আমরা এখন শুধুমাত্র দেখব যে এই বি বিন্দু থেকে সর্বশেষ যে ছেদ করা বিন্দু আছে এটা আমরা যোগ করে দেব। তাহলে কি হবে দেখো, এই দেখো আমি স্কেল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বশেষ যে ছেদ করা যে বিন্দু আছে সেটা আমরা যোগ করে দিব এখানে, এইভাবে। এই দেখো, এই যোগ করে দিয়েছি। এখন দেখো এই কোণাটা কিন্তু আমাদের সমকোণ বা 90 ডিগ্রি অলরেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে বি এর মাপটা নিয়েছিলাম 5 সেন্টিমিটার, এটা মাপটা আবার নিয়ে নিই। দেখো এই এই যে মাপটা নিয়েছি, এই মাপটা আমরা এখান থেকে বারবার একবার বি তে বসে এ পাশে একটা দিব, আর এ পাশে একটা দিব। দেখো এখানে ছোট হয়ে গেছে। তাহলে আমরা একটু লম্বা করে নেই, আমাদের একটু চিত্রটা একটু নিচে নিতে হতো, ভুলে গেছে। যাক, এটা একটু লম্বা করে নিলাম তোমাদের যাতে সমস্যা না হয়। তাহলে এখান থেকে ওই একই মাপ বিয়ের যে মাপটা ছিল 5 সেন্টিমিটার, এটা আমরা এখান থেকে নিয়ে একটা দিয়েছি দেখো, এরপর উপরে আর একটা দিয়েছি দেখো। এবার এখান থেকে
এই একটা দিয়েছি দেখো, আবার এখান থেকে আরো একটা দিয়েছি। এই এখন দেখো কোথায় কোথায় মিলেছে, আমি একটু লাল কালি দিয়ে মার্ক করে দেই, নাহলে তোমাদের সমস্যা হবে। এখানে দেখো একটা ছেদ করেছে এই, আর এইখানে একটা ছেদ করেছে। এখন এই ছেদ বিন্দুগুলো আমরা পরস্পর এখন যোগ করে দেবো। তো কিভাবে দেখো, এইটার সঙ্গে এটা যোগ করে দেই, এই যোগ করে দিলাম। এবার আমরা, আচ্ছা এইটা আমি লাল কালি দিয়ে যুক্ত করে দেই, কারণ কালো লেখা আছে তো ওর উপর দিয়ে সমস্যা হবে। এই দেখো আমরা কিন্তু অলরেডি এই যে 5 সেন্টিমিটার অর্থাৎ বি বাহু সমান করে এখানে একটা বর্গ কিন্তু অঙ্কন করতে পেরেছি। কিভাবে অঙ্কন করলাম, ভিডিওটা তোমরা পাস করে দিয়ে বা স্লো মোশনে দিয়ে এটা দেখে নিবে। দেখো এখানে এই যে বাহুটা দিয়েছি এটা কিন্তু বি সমান 5 সেন্টিমিটার ছিল, এটা ইংরেজিতে লিখলাম। এটাও কিন্তু বি সমান 5 সেন্টিমিটার ছিল, এটাও কিন্তু বি সমান 5 সেন্টিমিটার ছিল, এটাও কিন্তু বি সমান 5 সেন্টিমিটার ছিল। অর্থাৎ এখানে বি এর সমান করে আমরা যে বর্গক্ষেত্র আঁকিয়েছি, এই বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুই কিন্তু 5 সেন্টিমিটার ছিল। সুতরাং আমাদের কিন্তু বর্গক্ষেত্র অঙ্কন করা সম্পূর্ণ হয়ে গেল। এখন এটা আস্তে আস্তে তোমরা আরো বুঝবে। আপাতত এতটুকুই প্রস্তুতি নিয়ে থাকো পরীক্ষার জন্য। পরবর্তীতে তোমাদের আরো ভালো করে আমরা দেখাবো বা শেখাবো। এবার বলছে দেখো অঙ্কন করা আমাদের হয়ে গেছে, এখন আমাদের কাজ হলো যে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এখন ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আমরা জানি, সেটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এইটাকে মুখস্থ করতে হবে তোমাদের। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি কখনো বের করতে হয় তাহলে আমরা লিখবো কি, বাহু গুণ বাহু। সংক্ষেপে এটা লিখলে হবে। এখন বাহু গুণ বাহু মানে কি, দেখো এখানে বাহু গুণ বাহু মানে কি বলছে, এখানে বলছে যে এখানে বাহু ছিল আমাদের কত, 5 সেন্টিমিটার। দেখো এখানে এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। তাহলে কি লিখবো, 5 গুণ 5, আর তাহলে কত হলো, 5×5 = 25। আর যেহেতু এখানে আর ক্ষেত্রফল বের করতে বলেছে, তো ক্ষেত্রফল যখন হবে অবশ্যই এখানে বর্গ হবে। কি হবে, বর্গ। খেয়াল করবা ক্ষেত্রফল চাইলে কিন্তু আমরা এখানে বর্গ লিখবো। তো 5×5 = 25, আর এখানে ছিল সেন্টিমিটার, তাহলে কি লিখলাম, সেন্টিমিটার। সেন্টিমিটার। তাহলে আমাদের কিন্তু আমরা এই যে বর্গক্ষেত্র এখানে অঙ্কন করেছি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কিন্তু আমরা এখানে পেয়ে গেছি 25 সেন্টিমিটার। তো এ পর্যন্তই আমরা কিন্তু পর পর ক, খ এবং গ তিনটা প্রশ্নেরই এখানে সমাধান করেছি। হয়তো প্রথম প্রথম তোমাদের একটু বুঝতে কষ্ট হবে, ভিডিওটা বারবার দেখো। আর তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আহ, তো ততক্ষণে মানে আজকে আর বেশি আহ, তোমাদের মাথার উপর চাপ দিতে চাই না। আজকে এতটুকুই থাক। আগামীকাল আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।